হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ব্যতিক্রম শিক্ষাঙ্গন চ্যানেলের আজকের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই থেকে খতিয়ান চ্যাপ্টার থেকে আলোচনা করব এবং ডিটেইলসে তোমাদেরকে দেখাবো যে তোমরা অ্যাকচুয়ালি কিভাবে খতিয়ানটা খুব সহজে করতে পারবে। আজকের ক্লাসে আমরা এক্ষুনি চলে যাব। ক্লাসটি শুরু করার আগে বলে নেই, যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। খতিয়ান চ্যাপ্টার সম্পর্কে জানার আগে তোমার জানতে হবে যে খতিয়ান শব্দটি এসেছে ইংরেজি লেজার শব্দ হতে। সো এটা তোমরা একটু জেনে রাখবে যে লেজার শব্দ হতে খতিয়ান শব্দটি এসেছে। এটা হচ্ছে অনেক সময় এমসিকিউ তে থাকে, তোমরা এটা জেনে রাখবে। সো তারপরে তোমাদের জানতে হবে যে খতিয়ান হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মূল খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। আমরা সাধারণত যে খতিয়ানগুলো করি সেগুলো হচ্ছে মূল খতিয়ান দিয়ে আমি বুঝাইছি যে মূল খতিয়ান এককগুলোই আমরা সাধারণত করি। সো এই মূল খতিয়ান কিভাবে করতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা খতিয়ান সম্পর্কে কিছু জেনে নিই। যে খতিয়ানের মধ্যে আমরা এর আগে শিখছিলাম যে হিসাব থাকে পাঁচটা প্রকারের। একটা হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা শক্তি। এই পাঁচ প্রকার হিসাব থেকেই খতিয়ানটা তৈরি করে এবং এই পাঁচটা প্রকার হিসাবের যে ব্যালেন্সটা লাস্টে বের করা হয়, ব্যালেন্স বছর শেষে কি থাকে সেই যে উদ্দীষ্টটা, এটাই হচ্ছে খতিয়ানের কাজ। এবং মনে রাখবা যে এই খতিয়ানের যে জেরটা থাকে বা ব্যালেন্সটা লাস্টে তৈরি হয়, সেই ব্যালেন্স থেকেই আমরা রেয়ামিলটা তৈরি করি। একদম লাস্টে যে তোমরা হচ্ছে জাবেদা থেকে আসে খতিয়ানের প্রতিটি হিসাবের উদ্দীষ্ট, অর্থাৎ উদ্দীষ্ট নির্ণয় করি আমরা, সেখান থেকে আমরা রেয়ামিলটা প্রস্তুত করি এবং রেয়ামিলের পরে আর্থিক অবস্থা বিবরণী করে আমরা হিসাব ক্লোজ করি। এখন আমরা জানি যে বৈশিষ্ট্যগুলো কি। খতিয়ানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আছে হচ্ছে হিসাবের শিরোনাম, অর্থাৎ প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা ভাবে শিরোনাম থাকবে। যেমন তুমি ধরতে পারো যে আমরা একটা খতিয়ান করতেছি যে নগদ টাকা আছে, ওইখানে ব্যাংক ব্যালেন্স আছে, এরকম যদি কিছু থাকে তো সেখান থেকে যদি আমরা যদি বলি যে নগদান হিসাবের খতিয়ান করো, সেক্ষেত্রে যে হেডলাইনটা হবে বা শিরোনামটা হবে সেটার নাম হবে নগদান হিসাব। অর্থাৎ সবকিছু ডিটেলস লেখার পরে যেটা বললাম যে উদ্দীষ্ট নির্ণয় করা হয়, উদ্দীষ্ট আর জের একই কথা, জেরটা নির্ণয় করা হয়। দেন গাণিতিক শুদ্ধতা যাচাই, অর্থাৎ হিসাবের মধ্যে কোথাও কোনো ভুল আছে কিনা এই পর্যন্ত করার পরে আমরা জাবেদা করছি, হিসাব করছি, সবকিছু মিলানোর পরে এই খতিয়ান করতে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনো ভুল আছে কি না। দেন এটা হচ্ছে জাবেদার সহায়ক। দেন এটা হচ্ছে দুইটা ছকের মাধ্যমে করা যায়, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। এই দুইটা ছক আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে দুইটা ছক আসলে করতে হবে। এই দুইটা ছক নিয়ে আমি আলোচনা করব। এরপরে আমরা আরেকটা বিষয় যেটা জানতে হবে যে চারটা শব্দ নরমালি ইউজ করি আমরা, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে বিডি, তারপরে হচ্ছে সিএফ, তারপরে হচ্ছে লাস্টে বিএফ। এই সিডি, বিডি, সিএফ, বিএফ আমরা স্টুডেন্টদেরকে মুখস্থ করাই দিই, কিন্তু আসলে যে এর মানেটা কি সেটা অনেকেই আমরা জানি না। সো আমি তোমাদেরকে এগুলার মানেটা বলে দেই। প্রথম হচ্ছে সিডি। সিডি এর মানে হচ্ছে ক্রেডিট ডাউন, অর্থাৎ নিচে নিত। অর্থাৎ কোনো হিসাব যদি উপরে আমরা একটা ক্লোজ করি, সেটা উপর থেকে যদি আমরা নিচে নিয়ে যাই সেটাকে বলা হয় যে নিচে নিত। তারপরে হচ্ছে বিডি। বিডি এর মানে হচ্ছে ব্রট ডাউন, অর্থাৎ উপর থেকে আনিত। একটা হিসাবের ক্লোজ যেটা করা হয়েছে ওই ক্লোজের উপরে যে ব্যালেন্সটা ছিল সেটা আমরা নিয়ে আসছি পরবর্তী হিসাবে, এটাকে বলা হয় যে উপর থেকে আনিত। দেন হচ্ছে সিএফ, অর্থাৎ ক্রেডিট ফরওয়ার্ড। এর অর্থ হচ্ছে সম্মুখে নিত, অর্থাৎ সামনের দিকে নেওয়া হয়। দেন হচ্ছে বিএফ, অর্থাৎ গ্রোথ ফরওয়ার্ড। এর মানে হচ্ছে পেছন থেকে আনিত, অর্থাৎ পিছন থেকে যদি আনা হয় সেটা। এগুলো তোমরা অঙ্ক করার সময় আরো যখন দেখবা তখন আরো ইজিলি ভালোভাবে বুঝতে পারবে যে কোথায় কোনটা ইউজ করতেছি, কোথায় কোনটা ইউজ করতেছি। সো আমরা এখনই খতিয়ানের অঙ্ক করব। সো এই অঙ্ক করার আগে আমাদেরকে যে ছক দুইটা ব্যবহার করতে হবে সেই ছক দুইটা সম্পর্কে আমরা জেনে নিই যে কোন দুইটা ছক আসলে আমরা ব্যবহার করবো এবং কিভাবে ছকটা তৈরি করতে হবে। আমরা খতিয়ান নরমালি দুইটা ছক ইউজ করে করতে পারি, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে যেটা বলতেছিলাম যে টি ছক আর হচ্ছে চলমান জের ছক। এই দুইটা ছকের মাধ্যমে আমরা খতিয়ানটা করতে পারি। তো টি ছক আর চলমান জের ছক দুইটা আমরা লিখছি। এখন আমরা বুঝে নেই যে এক নম্বরে যে টি ছক আর দুই নম্বরের চলমান জের ছক, এই দুইটা ছক আমরা কিভাবে আঁকবো এবং কিভাবে এটা মনে রাখতে পারবো। প্রথমে লক্ষ্য করো এই টি ছক সম্পর্কে। এই টি ছকটা কি করছি আমরা, দেখো এখানে যে হচ্ছে টি ছকে মনে রাখবো যে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। টি ছকে এটা লিখতে হয়, ওকে। তারপরে হচ্ছে এখানে দেখো একটা গড়, এখানে ঘর খালি, এটা একটু লিখে দেই আমি যে প্রথম হচ্ছে তারিখের ঘর, হচ্ছে বিবরণের ঘর, তারপরে হচ্ছে এটাতে হবে জাবেদা পৃষ্ঠা। একটু মনে রাখবা যেহেতু এটা আমরা খতিয়ান করতেছি, অনেকে ভুলে এটাকে খতিয়ান দিয়ে দিতে পারে, কিন্তু এটা কিন্তু খতিয়ান হবে না, কারণ খতিয়ানের সময় হবে জাবেদা পৃষ্ঠা, অন্যান্য সবকিছুর সময় হবে
খতিয়ান পৃষ্ঠা। তো এটাকে তোমরা জাবেদা পৃষ্ঠা লিখবা। অনেকে ভুলে এটাকে খতিয়ান পৃষ্ঠা লিখে ফেলে, যেহেতু আমরা জাবেদার মধ্যে খতিয়ান পৃষ্ঠা লিখি, তাছাড়া আদার্স কিছু কিছু অঙ্ক আছে ওগুলোর মধ্যে আমরা খতিয়ান পৃষ্ঠা লিখি, সুতরাং এটা কিন্তু লিখতে গেলে অনেকে ভুল করে ফেলে, তোমরা এই ভুলটা করবে না। তারপর হচ্ছে এখানে হবে টাকা, দেন এখানে আবার তারিখ, এখানে হচ্ছে তোমার আবার বিবরণ, এখানে হচ্ছে তোমার আবারও জাবেদা পৃষ্ঠা, দেন আবার টাকা। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ডেবিট সাইড আর হচ্ছে ক্রেডিট সাইড, দুইটাকে কিন্তু মাঝখানে আরেকটা দাগ দিয়ে আমি সংযুক্ত করে দিয়েছি, আগে দেখতে পাচ্ছ, এবং উপরে হেডলাইনটা টি। একটু একটু খেয়াল করো যে এখানে এই একটা দাগ, এই একটা দাগ, দুইটা দাগ যদি আমরা একসাথে মিলাই তাহলে এটা কি হয়, টি এর মতো রূপ ধারণ করে। তার মানে এই টি থেকে এটার নাম আসছে যে টি সক। সো এইভাবে তোমরা কিন্তু এটাকে মনে রাখতে পারো যে টি সকটা আসলে একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে টি সকের সাইড থাকে দুইটা, কিন্তু চলমান জের সকের সাইড দুইটা থাকে না, একটা থাকে। এবার আমরা দেখি যে চলমান জের সকটা কিরকম থাকে। এই চলমান জের সকটা নিয়ে আমরা আলোচনা করি। চলমান জের সকের মধ্যে প্রথমে হচ্ছে তারিখ থাকবে, তারপরে হচ্ছে বিবরণ থাকবে, দেন এটার মধ্যে থাকবে আবারও জাবেদা পৃষ্ঠা, তারপরে হচ্ছে ডেবিট টাকা, এখানে লিখবা ডেবিট টাকা, তারপরে হচ্ছে ক্রেডিট টাকা, ওকে, তারপরে হচ্ছে জের অথবা ব্যালেন্স অথবা উদ্ধৃত লিখা। এরপর হচ্ছে এটা হচ্ছে ডেবিট, অর্থাৎ এটা হচ্ছে ডেবিট জের ব্যালেন্স অথবা উদ্ধৃত, তারপরে হচ্ছে ক্রেডিট, এটাও ক্রেডিট জের ব্যালেন্স অথবা উদ্ধৃত। সো তোমরা দেখতে পাচ্ছ যে চলমান জের সকের মধ্যে পক্ষ একদম ডাইরেক্ট একটা থাকে, কিন্তু টি সকের মধ্যে পক্ষ থাকে দুইটা, ডেবিট পক্ষ। আর একটা বিষয় হচ্ছে এই টি সক করতে গেলে মনে রাখবা যে টি সকের ঘর হচ্ছে 8টা, অন্যদিকে চলমান জের সকের মধ্যে ঘর হচ্ছে 7টা। তোমরা খেয়াল করো এখানে টি সকের মধ্যে 1 2 3 4, আবার ডান পাশে 1 2 3 4, 4 4 টোটাল হলো 8টা। আর যদি তোমরা চলমান জের সকটা লক্ষ্য করো 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে আমরা পাইতেছি কয়টা, মাত্র 7টা। সো টি সকের মধ্যে ঘর থাকবে 8টা আর চলমান জের সকের মধ্যে ঘর থাকবে 7টা। এখন আমরা খতিয়ানটা প্র্যাকটিক্যালি করব এবং কিভাবে তোমরা সহজভাবে করতে পারবে সেটাও আমি এখন। খতিয়ানটা করার সময় একটা জিনিস সব সময় মাথায় রাখবা, এটা হচ্ছে মূলত জাবেদা থেকে আনতে হয়, অর্থাৎ জাবেদার মধ্যে যে আমরা ডেবিট সাইডটা আর হচ্ছে ক্রেডিট সাইডটা নির্ণয় করি, এই ডেবিট আর ক্রেডিটের উদ্ধৃত থেকেই কিন্তু আমরা খতিয়ানটা মূলত করে থাকি। সো এই খতিয়ানটি করার ফর্মুলা হচ্ছে, এখানে দুইটা লিখছি, যে হিসাব করব সেই ঘরে টাকা বসবে, হিসাবের নাম সেটাই হবে। অর্থাৎ যদি তুমি একটা নগদান হিসাব করো, সেক্ষেত্রে এই যে নগদানটা আমরা লিখছি, যে নগদান হিসাবটাই হবে এটার হিসাবের নাম, অর্থাৎ শিরোনাম, যেটা আমরা বলছিলাম বৈশিষ্ট্যের মধ্যে। তারপর হচ্ছে যে হিসাব করবো, আমরা নগদান হিসাব করতেছি, তাহলে সেই ঘরেই টাকা বসবে এবং তত টাকাই বসবে। এবং সেই ঘরে বলতে বুঝাচ্ছি যে আমি এখানে ডেবিট বা ক্রেডিট, এটাকে যদি নগদান হিসাবটা থাকে ডেবিটে তাহলে টাকাটা বসবে ডেবিট ঘরে, আর যদি থাকে ক্রেডিটে তাহলে টাকাটা বসবে ক্রেডিট দিকে। ওকে, তারপরে হচ্ছে বিপরীত পাশের যেই হিসাবটা আছে মূল ঘরের বিবরণের মধ্যে সেটা বসবে। অর্থাৎ আমরা ছকের মধ্যে দেখছিলাম যে বিবরণ নামে ঘর আছে টি ছকের মধ্যে 2টা আর হচ্ছে জের ছকের মধ্যে 1টা। ওই বিবরণের ঘরের মধ্যে এইখানে যেই ডেবিট ক্রেডিটের মধ্যে অপোজিট যে সাইডের একটা হিসাব থাকবে, ওই হিসাবের পক্ষটা আমরা ওই বিবরণের ঘরে বলবো। এইখানে ডেবিট ক্রেডিটের মধ্যে আমরা তো একটা লিখলাম যে নগদান হিসাব, তো একটা যদি নগদান হিসাব থাকে আরেকটা থাকবে বিপরীত একটা হিসাব, অর্থাৎ তুমি ধরতে পারো এটা বিক্রয় হিসাব থাকতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে যদি বিক্রয় হিসাব থাকে তাহলে বিক্রয় হিসাবটা হবে ওই বিবরণের ঘরের মধ্যে। ঠিক আছে, তো আমরা যদি অঙ্কটা করতে যাই তখন আরো ডিটেইলস আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে তোমরা এটা প্রয়োগ করবে। দেন তোমরা আরেকটা জিনিস জেনে রাখবে, যেটা ব্যালেন্সটা নির্ণয় করার সময় টি ছকের ক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি ইউজ করি। অর্থাৎ টি ছকটা করার সময় তোমরা যখন লাস্টে কোনো টাকাটা শর্ট পড়বে, ডেবিট অথবা ক্রেডিট, যে কোনো এক সাইডে কম অথবা বেশি হবে। যদি কম বেশি হয়
তাহলে কম টাকাটার সাইডে ব্যালেন্স সিডি হবে, অর্থাৎ যত টাকা কম হয় সেটা লিখতে হবে যে ব্যালেন্স সিডি মাসের শেষ তারিখে। এবং এই ব্যালেন্স সিডিটা নামানোর পরে আমরা যে টোটাল টাকাটা করছি ডাবল দাগ দিয়ে যেটা আমরা ক্লোজ করি, সেই টোটাল টাকার নিচে ওই পরের মাসের 1 তারিখে আমরা যদি এটা ডেবিট দিকে থাকে যে ব্যালেন্স সিডি, তাহলে অপোজিট দিকে অর্থাৎ ক্রেডিট দিকে লিখবো ব্যালেন্স বিডি দিয়ে ওই সেম টাকাটার অ্যামাউন্টটা। ওকে, তো যদি টিসকের ক্ষেত্রে একটা মাত্র এন্ট্রি থাকে সেক্ষেত্রেও তোমাদেরকে এই ব্যালেন্স বিডি এবং সিডিটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে যদি একটা এন্ট্রি থাকে, ধরো ডেবিট দিকে ওইটার ব্যালেন্স হয়েছে 10,000 টাকা গেছে এবং ক্রেডিট দিকে এটা ব্যালেন্স নীল, তাহলে ক্রেডিট দিকে পুরোটাই এটা ব্যালেন্স সিডি হবে এবং অপোজিট সাইডে পরের মাসের 1 তারিখে অর্থাৎ ডেবিট দিকে এটা আবার ব্যালেন্স বিডি হয়ে সেই 10,000 টাকাই হচ্ছে। লক্ষ্য করো, তোমরা বীজগণিতের মধ্যে করছিলা ক্লাস 6 থেকে 9, 10 পর্যন্ত, এখন তোমরা করতেছো যে প্লাসে প্লাসে প্লাস হয়, এটা বীজগণিতের সূত্র। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে হয় মাইনাস, আবার মাইনাসে প্লাসে হয় মাইনাস, দেন মাইনাসে মাইনাসে হয় প্লাস। এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাই যে দেখো দুইটা সাইন যদি একই সাইডে থাকে তাহলে হবে প্লাস, অর্থাৎ যোগ হবে। যদি ব্যালেন্সটা যেটা বসছে তারপরেটাও যদি একই করে ডেবিটেরটা ডেবিটেই আসে তাহলে হবে যোগ, অথবা যদি বিপরীত পাশে থাকে দুইটা একই সাইডে অর্থাৎ ক্রেডিটেও থাকে দুইটাই, তাহলে হবে দুইটা আবারও যোগ। কিন্তু একটা যদি ডেবিটে থাকে পরেরটা যদি ক্রেডিটে থাকে, অথবা একটা যদি ক্রেডিটে থাকে পরেরটা যদি ডেবিটে থাকে, তাহলে বিয়োগ করতে হবে। সো এটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যোগের মানে তোমরা মনে রাখতে পারো যে ডেবিট, আর বিয়োগের মানে মনে রাখতে পারো তোমরা ক্রেডিট। তাহলে সহজে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে এবং যোগ বিয়োগে আশা করি তোমাদের আর ভুল হবে না। তারপরে হচ্ছে তোমরা ব্যালেন্সটা আসলে কোথায় বসাবা, এটাও অনেকে কনফিউজ হয়ে যায় এবং ভুল করে। ব্যালেন্সটা বসানোর সময় তোমরা লক্ষ্য করবা এবং মনে রাখবা যে যেই ঘরের টাকাটা আসল ঘরে 11,000 টাকা, এখন তুমি এটা কোথায় বসাবা? এখন বসাবা হচ্ছে দেখো এখানে কিন্তু 11,000, এখানে 9,000, কোনটা বড় দেখতেছো তুমি? অবশ্যই তুমি 11 সাথে আরো এক যোগ হইতেছে 12,000 টাকা। এই ডেবিট ক্রেডিট টাকা নেওয়ার সময় খতিয়ানের প্রথম দুই ঘরের মধ্যে যেই ব্যালেন্সটা বড় হবে সেই দিকে আমরা ব্যালেন্সের টাকাটাও বসাবো। সো আমরা আজকে এখন অঙ্ক করার মাধ্যমে দেখবো যে কিভাবে টিসকের খতিয়ান আর হচ্ছে চলমান জেরসেকের খতিয়ান তোমরা খুব সহজে করতে পারবা। সো আমরা এই খতিয়ানটা করার জন্য 3টে এন্ট্রি লিখছি, খেয়াল করো। 1 নম্বরে হচ্ছে লিখছি 10,000 টাকা নগদ, 20,000 টাকার আসবাবপত্র ও 5,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করেন, অর্থাৎ এটা হচ্ছে নিয়ে সে শুরু করছে, এটা হচ্ছে প্রারম্ভিক। তারপরে 2 নম্বরে আছে নগদে ক্রয় 5,000 টাকা, আর 3 নম্বরে হচ্ছে চেকে বিক্রয় 7,000 টাকা। তো আমরা এটাকে তারিখ দিয়ে দিলাম 1, 2, 3 তারিখ এটা ইউজ করলাম। সো এই 1, 2, 3 তারিখ থেকে আমরা খতিয়ানটা করব। সো আমি বলছিলাম যে খতিয়ান করার সময় প্রথমে তোমাদেরকে জাবেদা নির্ণয় করতে হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিটটা বের করতে হবে। এক্ষেত্রে তোমরা যদি ওই প্রশ্নপত্রে জাবেদা চায় তাহলে তো তোমরা এমনিতেই জাবেদা করতেছো, কিন্তু যদি প্রশ্নপত্রে জাবেদা না চেয়ে সরাসরি খতিয়ান চায় সেক্ষেত্রে তোমরা জাবেদার খসড়া করবে এভাবে যে 1 তারিখ দিয়ে এখানে লিখো, তুমি শর্ট করে নোট করবা, একটা ছোট্ট করে রাফের মতো ইউজ করবা, যেখানে দেখো যে কি হয় 10,000 টাকা নগদ, 20,000 টাকার আসবাবপত্র আর 5,000 টাকার পাওনাদার নিয়ে শুরু করছে। তাহলে এখানে সম্পদ হচ্ছে নগদ আর আসবাবপত্র। এগুলা কিভাবে ডেবিট ক্রেডিট করতে হয় বা জাবেদাটা নির্ণয় করতে হয় এগুলা সব আমি ডিটেইলস আগের ক্লাসগুলোতে আলোচনা। তোমরা যদি ওই ক্লাসগুলো মিস করে থাকো তাহলে আই বাটন দিতে ক্লিক করে ক্লাসগুলো করে আসো, অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যে সবগুলো ক্লাসের লিংক দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো করে এসে তারপরে এটা করো, তাহলে তোমাদের ডেবিট ক্রেডিট জাবেদা করার কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব সহজেই খতিয়ানটা করতে ও বুঝতে পারবে। সো আমরা করি, এখান থেকে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করি। যেখানে যেহেতু সম্পদেরটা আছে নগদ, তাহলে নগদান হিসাব হবে এখানে নগদান। আমি শর্ট করে জাস্ট নগদান লিখলাম, তোমরা খসড়ায় শর্ট করে লিখবার জন্য তুমি বুঝতে পারো, কারণ এটাকে টিচাররা দেখবে না, যেহেতু তুমি রাফ করতেছো এটা টিচার দেখার কোনো প্রয়োজন নাই, এটা তুমি নিজে দেখবা, নিজের জন্য নিজে তৈরি করতেছো। সেক্ষেত্রে তুমি যত শর্ট করে পারো, আর আমি তো আমার স্টুডেন্ট লাইফে শুধুমাত্র ন লিখতাম, তুমিও চাইলে এটা ইউজ করতে পারো, যেটাতে তুমি বুঝতে পারো, যত তাড়াতাড়ি বুঝতে পারো। কিন্তু কারণ হচ্ছে এই খতিয়ানটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে খতিয়ানের যে ছকটা, এই 8টা 7টা ছক করতে করতে অনেক টাইম চলে যায়, সে কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টই এই খতিয়ানটা স্কিপ করে, ঠিক আছে, কারণ তারা টাইমটা মেনটেন করতে পারে না, তারা এই বড় বড় শব্দ লিখতে লিখতে মিস করে ফেলে। সো তোমরা যত শর্ট করে পারো নিজের মতো করে তত শর্ট করে তোমরা লিখবা। তারপরে হচ্ছে এখানে আসবাবপত্র, তাহলে এটা আসবাবপত্র ডেবিটে যাবে, আসবাবপত্র। তাহলে এখানে দেখতেছে নগদান আমরা ডেবিট, আসবাবপত্র ডেবিট এবং পাওনাদার নিয়ে শুরু করছে। এখানে কিন্তু পাওনাদারটা দায়, সো এই পাওনাদারটা আমরা লিখবো এখানে পাওনাদার। এখন খেয়াল করো যেখানে যেহেতু প্রথম এন্ট্রি, তাহলে এটার অপোজিট হিসাবটা কি আসতেছে? মূলধন হিসাব। মূলধন
হিসাব। আমি তোমাদের বোঝার জন্য একটু বড় বড় করে লিখতেছি যেন তোমরা বুঝতে অসুবিধা না হয়। সো তোমরা চাইলে যত শর্ট করতে পারো তত শর্টই করবা। দেন এখানে টাকার অ্যামাউন্টটা তোমরা বসাই নিবা 10,000, তারপরে আসবাবপত্রটা হচ্ছে 20,000, দেন 5,000 টাকা হচ্ছে পাওনাদার। এখানে খেয়াল করো সম্পদ থেকে দায়টা বাদ যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে মূলধন। সেখানে 10 আর 20 হচ্ছে 30,000, 5,000 টাকা দায়টা বাদ দিলে থাকে হচ্ছে 25,000, অর্থাৎ এই 25,000 টাকা হচ্ছে মূলধন হিসাব। এখন যদি আমরা 2 নাম্বারটা করি অর্থাৎ নগদে ক্রয় এটা করি, তাহলে নগদেরটা কি হবে? নগদে ক্রয় করলে হবে ক্রয় হিসাবটা ডেবিট, এটা টাকাটা সরাসরি বসাই দেয় যেহেতু একটা এন্ট্রি। তারপর হচ্ছে নগদে যেহেতু ক্রয় করছি নগদ টাকাটা আমার থেকে চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। দেন লাস্টে এই 3 নাম্বারটা করি চেকে বিক্রয়। চেকে বিক্রয় করলে আমার কাছে ব্যাংকের চেকটা আসতেছে অর্থাৎ ব্যাংকে আমার ব্যালেন্স বাড়তেছে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট 7,000 টাকা। দেন বিক্রয় হিসাবটা ক্রেডিট 7,000 টাকা। সো আমরা জাস্ট এখানে জাবেদাগুলো করে নিলাম আমাদের খসড়া। তোমরা এইভাবে তিনটা জাবেদা অর্থাৎ যতগুলো জাবেদা প্রশ্নের মধ্যে থাকবে ততগুলো নির্ণয় করার পরে প্রশ্নের মধ্যে ধরো তুমি এখানে চাইছে যে নগদান হিসাবে তুমি খতিয়ান করবা, তাহলে এখানে লিখবা যে নগদান হিসাব, আর উপরে থাকবে প্রতিষ্ঠানের নাম খতিয়ান, সাথে ব্র্যাকেটে থাকবে টিসক। তারপরে তুমি নগদান হিসাব দিয়ে শুরু করবা। এখানে ছকটা টিসকের যে ছকটা আছে ওটা তুমি করবা। এখন দেখো নগদান কোথায় কোথায় আছে। নগদানটা প্রথমে আসে হচ্ছে ডেবিট দিকে, তাহলে 1 তারিখটা হচ্ছে ডেবিট দিকে। ধরে নিলাম যে এটা 2019 সালের হিসাব এবং জানুয়ারি মাসের 1 তারিখ, যেহেতু 1 তারিখের নগদান হিসাবটা ডেবিট দিকে আছে সেই কারণে কিন্তু আমি ডেবিট দিকে নিতেছি। আর এখানে তোমরা লিখে রাখো জানুয়ারি তারিখটা আমরা পড়ে দিই। এখানে তোমার হচ্ছে নগদান হিসাব ডেবিট দিকে আছে, তার মানে প্রথম এন্ট্রিতে আমরা ডেবিট দিকেই টাকাটা নিব। এবং হিসাবের নামটা কি হবে খেয়াল করো, নগদান হিসাব আমাদের ডেবিট হয়েছিল আর মূলধন হিসাবটা কি হয়েছিল ক্রেডিট ছিল, তার মানে নগদানের অপোজিটে আছে কে এই মূলধন হিসাব। তাহলে আমরা প্রথমেই লিখি যে মূলধন হিসাব, মূলধন হিসাব। টাকার অ্যামাউন্টটা বসবে, যেহেতু আমি বলছিলাম যে যেই পক্ষের হিসাব করবো সেই পক্ষে যে অ্যামাউন্টটা থাকবে সেই টাকাটাই বসবে এবং ওই করেই বসবে। আমরা ডেবিট দিকে নিছি এবং টাকার অ্যামাউন্টটা হচ্ছে 10,000 টাকা বসাইলাম। তারপরে দেখি আমরা আর কোথায় নগদান আছে। এই যে ক্রয়ের সাথে একটা নগদান জড়িত আছে, এই নগদানটা কিন্তু আবার ক্রেডিট দিকে আছে। তোমরা লক্ষ্য করো যে ক্রেডিট দিকে আছে। সো এটা আমরা ক্রেডিট দিকে নিব এবং কত টাকা নিব 5,000 টাকা নিব। কিন্তু হিসাবের নামটা কি হবে অপোজিট হিসাব। অপোজিট হিসাব কি আছে এখানে? অপোজিট হিসাবটা তোমরা লক্ষ্য করো যে ক্রয় হিসাব আছে। সো আমরা এখানে লিখবো এটা হচ্ছে 2 তারিখের এন্ট্রি, ক্রয় হিসাব 5,000 টাকা। এরপরে দেখো যে তোমরা আর কোনো নগদান নাই, অর্থাৎ যে হিসাবটা তুমি করতেছো সেই হিসাবটা এই জাবেদাগুলোর মধ্যে যত জায়গায় থাকবে ঠিক তত জায়গায় এটা যাবে। অথবা প্রশ্নের মধ্যে যদি তারিখ মেনশন করা থাকে যে এই তারিখগুলোর খতিয়ান নির্ণয় করো, সেই তারিখগুলোর খতিয়ানই তোমরা করবা। অথবা যে হিসাবটা দেওয়া থাকবে সেগুলো তুমি খুঁজে খুঁজে বের করে করবা। দেন এগুলো যেহেতু আর কোনো এন্ট্রি নাই সেহেতু আমরা এটা ক্লোজ করে দিব। তো ক্লোজ করার সময় একটা জিনিস খতিয়ানে মনে রাখবা যে 2টা এন্ট্রি আমরা লিখছি, যতটা এন্ট্রি লিখি সর্বশেষ এন্ট্রি এখানে থাকো আরো 3-4টা থাকতে পারতো, যদিও নরমালি এতগুলো দেয় না, তারপরে আমি বললাম যে থাকতে পারতো। সো ওইখানে যেই এন্ট্রিটা সর্বশেষ ছিল লাস্টে যত এটা ছিল এটার আগে আরো 3-4টা আছে, তো এটা থেকে আরো এক ধাপ তুমি নিচে জায়গা রেখে এটা ক্লোজ করে দিবা। এইভাবে দুই পাশেই জায়গা রেখে ক্লোজ করে দিবা এবং দুইটার অ্যামাউন্ট একদম বরাবর হবে। লক্ষ্য রাখবা দুইটা একদম অ্যামাউন্ট বরাবর হবে। এবং যেই পাশে শর্ট আছে দেখো তুমি কোন পাশে শর্ট আছে, ডেবিট পাশে 10,000 আর ক্রেডিট পাশে হচ্ছে 5,000 টাকা। তার মানে ক্রেডিট পাশে এখানে শর্ট আছে 5,000 টাকা। যে শর্ট অ্যামাউন্টটা আছে সেটা তোমার এখানে ব্যালেন্স সিটি হবে। কিভাবে হবে? এখানে নিট ব্যালেন্সটা আগে বসাও 10,000 টাকা এবং এইখানেও তুমি ব্যালেন্সটা সমান করে বসাইবা 10,000 টাকা। দুইটার ব্যালেন্সটা সমান থাকবে এবং দুইটা একদম বরাবর থাকবে। তারপরে এখানে টাকা শর্ট হয় কত টাকা? 5,000 টাকা। যদি এখান থেকে বাদ দিয়ে থাকে 5,000 টাকা, এটা এখানে বসাই দিবা। এখন দেখো দুইটা সমান 10,000 10,000, এটা যোগ করলে 10,000। এই যে 5,000 টাকা আমরা লিখলাম এখানে তোমরা এটার নাম দিয়ে দিবা এই মাসের শেষ তারিখে। ব্যালেন্স সিটি আমরা জানি যে মাসের শেষ তারিখে হয়, সুতরাং এখানে মাসের শেষ তারিখে লিখবা ব্যালেন্স সি ডি, অথবা তোমরা এটাকে ইংরেজিতেও লিখতে পারো সিডি। এই যে ক্রেডিট দিকে এই 5,000 টাকা ব্যালেন্স হইলো, এটা বলছিলাম যে আমি অপোজিট সাইডে পরের মাসের 1 তারিখে, জানুয়ারির পরের মাস কি ফেব্রুয়ারি মাস 1 তারিখ, ব্যালেন্স সিট এখানে হবে ব্যালেন্স বি ডি। কত টাকা হবে? এখানে 5,000 টাকা যেহেতু আছে এই 5,000 টাকাই হবে। তারপরে হিসাবটা এখানে
একদম ক্লোজ। এখন আমরা চলমান জের ছকের মধ্যে করব যে কিভাবে আসলে করতে হয় চলমান জের ছকে। একইভাবে তোমরা ওইখানে তোমার প্রতিষ্ঠানের নাম, খতিয়ান, তারপরে চলমান জের ছকে হিসাবের নামটা লিখে দিবা যে নগদান। আমরা নগদান হিসাবেরটাই করি। নগদান হিসাবেরটা যদি করি, যেহেতু এটা ডেবিট দিকে আছে, তার মানে আমরা ডেবিট দিকে নিব। আর এখানে 2019 সাল লিখছিলাম আমরা জানুয়ারি মাসের 1 তারিখ। তো নগদান হিসাবের অপোজিট হচ্ছে মূলধন হিসাব। আমরা লিখবো যে এখানে মূলধন হিসাব। মূলধন হিসাবটা বসার কারণ হচ্ছে আমি বলছিলাম যে বিবরণের ঘরের মধ্যে কিন্তু সেটাই বসবে যেটা যে হিসাব থাকবে সেই হিসাবের অপোজিটে যেটা থাকবে। যেহেতু নগদানের অপোজিটে আছে মূলধন হিসাব, সেহেতু এখানে মূলধন হিসাব বসবে এবং টাকার অ্যামাউন্টটা আগের মতোই নগদের ঘরে যেটা আছে সেটাই বসবে। যেহেতু আমরা নগদান হিসাব করতেছি 10,000 টাকা এবং ডেবিট দিকে আছে, সেহেতু এখানে ডেবিট দিকেই বসবে। আর প্রথম এন্ট্রির ক্ষেত্রে এটা ডেবিটেরটা ডেবিটেই তুমি বসাই দিবা 10,000 টাকা। সো যদি এখানে একটা এন্ট্রি থাকতো, এখানে কিন্তু এটা ক্লোজ, এটা এখানে শেষ, তোমরা একটা এখানে শেষ করে দিতে। কিন্তু এখানে কিন্তু নগদের সাথে আরেকটা জড়িত আছে, আমরা দেখছিলাম ইট্রিসক করার সময়। এটা হচ্ছে ক্রেডিট দিকে আছে, তার মানে আমরা ক্রয় হিসাবটা ডেবিটে আছে, ক্রয় হিসাবটা এখানে লিখবো জানুয়ারি 2 তারিখ দিয়ে ক্রয় হিসাব লিখলাম। লিখার পরে ক্রয় হিসাব কত টাকা আছে 5,000 টাকা ক্রেডিট দিকে, তাহলে আমরা এখানে 5,000 টাকা ক্রেডিট দিকে লিখলাম। কেন ক্রেডিট দিকে লিখলাম? কারণ হচ্ছে 5,000 টাকাটা ক্রেডিট দিকে নগদের ব্যালেন্স, সে কারণে। এখন আমরা এটাকে যোগ করব না বিয়োগ করব? দেখো আমি বলছিলাম যে ডেবিট মানে তোমরা মনে করবা প্লাস, আর ক্রেডিট মানে মনে করবা হচ্ছে মাইনাস। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, তার মানে হচ্ছে আমার এটা বিয়োগ করতে হবে। সো আমি 10,000 থেকে 5,000 টাকা বিয়োগ করব। তাহলে 10,000 থেকে 5,000 টাকা বিয়োগ করলে কি হয়? 5,000 টাকা। আমি এখানে লিখলাম 5,000 টাকা। এই 5,000 টাকা এখন আবার কোথায় বসাবো? এটা কি ডেবিটে বসাবো নাকি ক্রেডিটে বসাবো? এটার জন্য আমি বলছিলাম যে তোমরা লক্ষ্য করবা যে কোন ব্যালেন্সটা বেশি। তোমরা এখানে লক্ষ্য করো যে ডেবিট ব্যালেন্সটা বেশি নাকি ক্রেডিট ব্যালেন্সটা বেশি। লক্ষ্য করো এখানে 10,000, এখানে 5,000, কোনটা বেশি? অবশ্যই এখানে ডেবিটেরটা বেশি পাইতেছো। সো এই যে 5,000 টাকা ব্যালেন্স থাকতেছে, অর্থাৎ বিয়োগ করার পরে এই 5,000 টাকা ডেবিটের ঘরেই বসবে। সো আর যেহেতু এন্ট্রি নাই, এখানে তোমরা এটা ক্লোজ করে দিও। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা খতিয়ান নিয়ে আলোচনা করলাম। টিসক আর চলমান জে ছকের মধ্যে কোন পদ্ধতিতে তোমরা ব্যালেন্স খুব তাড়াতাড়ি এবং সহজে নামাইতে পারবা সেই বিষয়ে আলোচনা করা হলো। সো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখছো এবং ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। আর বাসায় প্র্যাকটিস করতে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিতে তো সাবস্ক্রাইব মাস্ট, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যেন পরবর্তী ক্লাসটি তুমি খুব তাড়াতাড়ি পেতে পারো। আরেকটা কথা হচ্ছে, এই করোনার মধ্যে বাইরে গিয়ে নিজের এবং নিজের ফ্যামিলির বিপদ না বাড়িয়ে ঘরে থেকে অনলাইনে ক্লাস